তো আমরা এর আগের ক্লাস পর্যন্ত চ্যাপ্টার 2 আলোচনা করছিলাম, যেখানে আমরা আইটি ওয়ার্কারদের সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রফেশনাল রিলেশনশিপ এবং এই রিলেটেড কিছু স্যার, এথিক্যাল। হ্যাঁ হ্যাঁ বলেন। দেওয়ার কারণে আমি এটা সাবমিট করতে পারি নাই। এখন দিছি কিন্তু টার্ন হয় না, অনেকক্ষণ আগেই দিছি। আচ্ছা, পরে 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 এটা। দেখতেছি, পরে দেখতেছি, আগে লেকচারটা দেই, পরে আমি দেখব। আচ্ছা। আচ্ছা, এগুলা তো এরপরে এটুকু দেখছিলাম। আমরা এখন দেখবো হচ্ছে প্রফেশনাল কোড অফ এথিক্স থেকে। আচ্ছা, তো প্রফেশনাল কোড অফ এথিক্স মানে হচ্ছে যে আপনার আহ, একটা লিখিত একটা ফরম্যাট থাকবে। হ্যাঁ, যে লিখিত ফরম্যাটের মধ্যে আপনি প্রফেশনাল হিসাবে কি কি করতে পারবেন বা কি কি করতে পারবেন না, আপনার কোর ভ্যালুজ এন্ড প্রিন্সিপলস কি কি থাকবে, এই জিনিসগুলা স্টেট করা থাকবে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে প্রফেশনাল কোড অফ ইথিক্স। যেমন স্যারদের যদি কোনো ভাই বোন বা কেউ যদি ডাক্তার থাকে, হ্যাঁ, কেউ আছে এরকম পরিচিত ডক্টর জি স্যার। বন্ধু বান্ধবদের ভিতরে? আচ্ছা, যদি ডক্টর কেউ থাকে তাহলে তাকে জিজ্ঞেস করবেন যে তোমরা যখন গ্র্যাজুয়েট করো তোমাদের একটা সেরিমনি হয় না, ওথ টেকিং সেরিমনি? তো এই ওথ টেকিং এ তোমরা কি কি পড়ো, এই জিনিসটা একটু জিজ্ঞেস করবে ডক্টরদের, যে ওথ টেকিং একটা সেরিমনি হয়। ধরেন এমবিবিএস ওথ, এই যে ওথ টেকিং সেরিমনি, হ্যাঁ। তো এই এই ধরনের জিনিস থাকে। তো এখানে কিন্তু তারা কতগুলা জিনিস শপথ বাক্যের মতো পাঠ করে, হ্যাঁ, এরকম। এই যে যেমন এখানে অন্যান্য কান্ট্রিরও মেডিকেল ওথ দেখা যাচ্ছে, যে অ্যাজ এ মেডিকেল গ্র্যাজুয়েট আই সলিমলি প্লেজ দ্যাট আই শ্যাল অ্যাবাইড বাই দ্য প্রিন্সিপলস লেড ডাউন, ইত্যাদি। যেমন আই শ্যাল কনসেক্রেট মাই লাইফ টু দ্য সার্ভিস অফ দ্য হিউম্যানিটি, ইত্যাদি ইত্যাদি। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে হিপোক্রেটিক ওথ। হ্যাঁ, হিপোক্রেটিস নামে একজন আহ, চিকিৎসক ছিলেন সেই প্রাচীন গ্রিস আমলে, এবং ওনার সময় থেকে এই ওথটা মেডিকেল ডক্টরদের মধ্যে চলে আসতেছে। বুঝতে পারছি? মেডিকেল ডক্টরদের মধ্যে ওনার সময় থেকে এই ওথটা চলে আসতেছে। তো এই ধরনের ওথ অথবা এই ধরনের গাইডলাইন বা প্রিন্সিপলস এটা থাকার যে সুবিধাটা হচ্ছে যে ধরেন আপনার সামনে একটা সার্টেন এথিক্যাল ডিলেমা আসলো, একটা একটা বিষয় আসলো যে এই ব্যাপারে আমি কি করব, তখন আপনি এই কোড অফ ইথিক্সটা বের করবেন, এবং এই কোড অফ ইথিক্সটা আপনাকে যেদিকে গাইডলাইন করবে আপনি সেদিকেই অনুসরণ করবেন। বুঝতে পারছি? অর্থাৎ এটা আপনার একটা গাইডলাইন হিসাবে কাজ করবে। হ্যাঁ, ধরেন আপনার আমাদের প্রত্যেকটা মেশিন বা প্রত্যেকটা ল্যাপটপ এগুলোর সাথে একটা ইনস্ট্রাকশন বই আসে না? একটা লিখিত ইনস্ট্রাকশন বই আসে না স্যাররা? একটা ম্যানুয়াল বুকের মতো থাকে না? ধরেন টেলিভিশন কিনলেন বা ওয়াশিং মেশিন কিনলেন, হুম, একটা ইনস্ট্রাকশন বুক থাকে না? জি স্যার। হুম। তাহলে ওই ইনস্ট্রাকশন বইটা দেখে দেখে আমরা যেমন প্রবলেম সলভ করি, আপনার এই প্রফেশনাল কোড অফ এথিক্সটা বলতে পারেন এরকম একটা ইনস্ট্রাকশন বুক হবে, যেই বুকটা দেখে দেখে আমরা আমাদের এথিক্স রিলেটেড কোনো যদি প্রবলেম থাকে সেই এথিক্স রিলেটেড প্রবলেম একটা গাইডলাইন পাইতে পারি। আচ্ছা, তো এখানে আমরা একটু বইয়ে যাই। চ্যাপ্টার 2, আইটি প্রফেশনালস। ওকে, তাহলে a professional code of ethics states the principles and core values that are essential to the work of a particular occupational group. তার মানে একটা পার্টিকুলার অকুপেশনের জন্য এক এক ধরনের প্রফেশনাল কোড অফ ইথিক্স থাকে। হ্যাঁ, ডাক্তারদেরটা তো আবার আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, বা লয়ারদের যেরকম কোড অফ ইথিক্স মেনটেন করতে হয় সেটা অবশ্যই আপনার কথা কথা ফার্মাসিস্টদের কিংবা সিভিল ইঞ্জিনিয়ারদের সেরকম কোড অফ ইথিক্স মিলবে না। হ্যাঁ, সো এই কোড অফ ইথিক্স গুলো কেন লাগে? ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা হচ্ছে যে প্রফেশনাল কোড অফ ইথিক্স আমাদের কি কাজে লাগে, কোন ধরনের বেনিফিটে লাগে। তাহলে প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ইথিক্যাল ডিসিশন মেকিং, যেটা এই যে একটু আগেই বললাম, যে যখন, যেহেতু আপনি জানেন যে একটা পার্টিকুলার প্রফেশনে সবাই এই ওথটা নিয়ে থাকে বা এই এই ধরনের শপথ বাক্য পাঠ করে বা এই গাইডলাইনটা অনুসরণ করে,
তখন আপনি বুঝবেন যে আচ্ছা উনি যেহেতু ডাক্তার উনি এই কাজটা করবে না। ঠিক আছে? উনি যেহেতু ইঞ্জিনিয়ার উনি এই কাজটা অবশ্যই করবে। এরকম একটা অ্যা এরকম একটা এক্সপেকটেশন একটা সোসাইটি থেকে পাওয়া যায় এবং এথিক্যাল যদি কোনো ডিলেমা আসে সেই ডিলেমাটা আমরা এই গাইডলাইন অনুসারে সলভ করতে পারি। আচ্ছা আরেকটা বিষয় আসে সেটাও কি ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফ্রম দ্য জেনারেল পাবলিক যেটা এই যে একটু আগেই বললাম। যেমন দেখেন আমরা এটা মনে করি না যে ডক্টর একজন মানুষ সে যে কোনো অবস্থাতেই থাকুক না কেন একজন অসুস্থ মানুষ দেখলে সে কিন্তু অবশ্যই সেবা করবে। এরকম একটা এক্সপেকটেশন থাকে না মানুষের থেকে? হুম। জি স্যার। হ্যাঁ, ধরেন রাস্তায় কেউ একজন অ্যাক্সিডেন্ট করলো। একজন ডাক্তার সে ডিউটিরত অবস্থায় নাই। সে এমনি সে ডাক্তার বাট নরমাল অবস্থায় ছিল। সে কিন্তু দেখবেন যে ঠিকই আগায় আসবে। এরকম একটা এক্সপেকটেশন আমরা একটা পার্টিকুলার প্রফেশন থেকে আমরা করতে পারি। এটা কেন করতে পারি? কারণ এই ধরনের এথিক্স ডক্টরদের মধ্যে আছে। যে তারা শত্রু মিত্র বুঝবে না। তারা অবশ্যই সবার বিপদে আগে আসবে। যে কারণটা কি? কারণ তাদের ওথ টেকিং এর মধ্যেই যে একটা কথা বলা কি? হ্যাঁ? যে consecrate my life to the service of the humanity হ্যাঁ? অর্থাৎ মানুষের সেবার জন্য আমি আমার আহ, জীবন ব্যয় করে দিব। এখন যে কোনো এই যে দেখেন যে কোনো রিলিজিয়ন যে কোনো ন্যাশনালিটি যে কোনো রেস সে সার্ভিস করবে। সে বলতে পারবে না যে, না আমি মুসলমান আমি হিন্দুদের চিকিৎসা করব না। এরকম বলতে পারবে? পারবে না। তো এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন? আপনি এজ এ সোসাইটি পারসন বুঝবেন যখন কোন একটা প্রফেশনের একটা সার্টেন গাইডলাইন থাকবে, একটা সার্টেন প্রফেশনাল কোড অফ ইথিক্স থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি, আমাদের কি এই ধরনের কোন কোডের নাম শুনছেন কখনো? হুম, কেউ একজন বলেন তো। না স্যার। এরকম কখনো কোনো জিনিস আমরা নাম শুনছি? ধরেন আপনারা সোনারগাঁও ইউনিভার্সিটি গ্রাজুয়েট হলেন, গ্রাজুয়েট হওয়ার পর আপনাদেরকে একটা ওথ টেকিং সেরিমনি, আপনাদের কিছু শপথ নিতে হবে যে আমি এইভাবে কোড করব না, আমি এরকম এরকম করব না, এরকম কোনো ওথ টেকিং শুনছেন কোনোদিন? তার মানে হচ্ছে আমাদের পার্টিকুলার যেহেতু আমরা আইটি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতেছি বেশি, হ্যাঁ, এই প্রফেশনাল এথিক্স পড়ানোর সময় আইটি ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম কোনো কোড নাই। হ্যাঁ, এরকম কোনো গাইডলাইন নাই, এরকম কোনো কোড অফ এথিক্স ডেভেলপ করা নাই যেটা যেটা আমরা অনুসরণ করতে পারি। তাহলে আমরা যে আইটি প্রফেশনালরা আছি আমাদের যদি কোনো এথিক্যাল ইস্যু আসে, যেমন এই যে একটু আগেই আমি আপনাদের সামনে একটা এথিক্যাল ইস্যু দিলাম না কুইজে, এখানে একটা প্রবলেম আছে না, কে বলতে পারবেন এখানে কোন এথিক্যাল ইস্যুটা আসছে পরীক্ষায়? কে বলতে পারবেন আজকে কুইজ দিলেন যে? স্বজনপ্রীতি। স্বজনপ্রীতি, এটা তো বাংলায় বললেন মানে ইংলিশে বলেন। একটা টার্ম আমি পড়াইছি না আপনাদের, একটা টার্ম, ওই টার্মটার উপর বেস করে এটার অ্যান্সারটা আসবে। কে বলতে পারবেন? হুম, কেউ একজন? স্যারদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পড়াইছি না? স্যার বিজনেস এথিক্স। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই জিনিসটা পড়াইছি না লাস্ট ক্লাসে? ওই যে বলছিলাম যে একজন লোক গাড়ি কিনতে গেল, একজন কার ভ্লগারকে সাথে করে নিয়ে এসেছিল, এরকম একটা উদাহরণ দিয়ে পড়াইছিলাম না, মনে আছে কারো? তো আজকের অ্যান্সার, আজকে যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা ছিল কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের উপর বেস করে। হ্যাঁ, যে আমার বন্ধু, হ্যাঁ, সে একটা পার্টিকুলার মাদারবোর্ড কোম্পানির মালিক। তো এখন আমি আমার একজন ক্লায়েন্টকে সার্ভ করার সময় যখন 1200 কম্পিউটার তাকে বানিয়ে দিতে হবে, তখন ওই কম্পিউটারগুলো মাদারবোর্ড হিসাবে আমার বন্ধুর কোম্পানির মাদারবোর্ডটা চুজ করতেছি। ঠিক আছে, আমি কিন্তু কোথাও বলি নাই যে আমার বন্ধুর কোম্পানির মাদারবোর্ড ভালো না, বাট এটা নতুন, রিলেটিভলি আননোন। তো এরকম একটা সিচুয়েশন আসছে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, অর্থাৎ যখন আমার ক্লায়েন্টের ইন্টারেস্টের সাথে আমার নিজের একটা সেলফ ইন্টারেস্টের কন্ট্রাডিকশন আসে, সেটাকে আমরা বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ওটা দিয়ে আজকে প্রশ্নের অ্যান্সার আসছে, অ্যান্সার করতে হবে। তো এখন পড়ে দেখবো কি অবস্থা স্যারদের। আচ্ছা সে যাই হোক, তো তাহলে এরকম যদি আমাদের সিচুয়েশন আসে তাহলে আমরা কোন গাইডলাইন অনুসরণ করবো? আমাদের কই, আমাদের এরকম সংবিধান কোথায়, আমাদের এরকম সার্চ দিলে কি পাবো? সো বেসিক্যালি আইটি ইন্ডাস্ট্রিতে এই ধরনের
এই ধরনের কোনো এই ধরনের কোনো আমরা আহ, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, প্রফেশনাল কোড অফ এথিক্স বা লিখিত আকারে সব নিয়ম কানুন এরকম কিছু লেখা থাকবে, এরকম আমরা খুঁজে পাচ্ছি না। এই জন্য আইটি ইন্ডাস্ট্রির কিছু প্রফেশনাল অর্গানাইজেশন আছে, বিশ্ববিখ্যাত কিছু অর্গানাইজেশন আছে। কারা কারা নাম শুনছেন? এসিএম, কারা নাম শুনছেন? এসিএম, হ্যালো, শুনতে পাচ্ছেন স্যাররা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এসিএম এর নাম শুনেন নাই? স্যার শুনতে পাচ্ছি, শুনতে হ্যাঁ, পাইছি। মানে এসিএম, এই এই কথাটা শুনছেন কোথাও? এসিএম স্যার এটা তো টেকনিক্যাল, মানে আইটি ইন্ডাস্ট্রির সম্ভবত একটা একটা অর্গানাইজেশন, অর্গানাইজেশন। এক্স্যাক্টলি। হ্যাঁ এটা কোন জায়গায় শুনছেন বলতে পারবেন? এসিএম এই কথাটা কোন ধরনের জায়গায় শুনছেন? আমি বললেই আপনাদের মনে পড়ে যাবে। স্যার, কোনটা সিকিউরিটি। শুনছেন? আচ্ছা, স্যাররা কি কখনো এই যে এইটার নাম শুনছেন? আইসিপিসি? জি স্যার, হ্যাঁ, আইসিপিসি জানি। আইসিপিসি কি জিনিস? ইন্টার কলেজের প্রোগ্রামিং কম্পিটিশন, তাই না? সারা বাংলাদেশে হয়, সারা ওয়ার্ল্ডে হয়। এই আইসিপিসি যেই অর্গানাইজেশনটা আয়োজন করে তাদের নাম থাকে এসিএম। কেন, যখন কোন সময় আইসিপিসি দেখবেন তখন দেখবেন এই কথাটা লেখা থাকে, এসিএম আইসিপিসি এত বছর। বুঝতে পারছি? তারপরে আই ট্রিপলি, এটার নাম শুনছেন না স্যাররা? আই ট্রিপলি। জি স্যার, এটা হ্যাঁ, শুনছি। আইইইএর অনেক জার্নাল আছে, এগুলোতে আমরা সামনের দিনে কাজ করব। আমরা যখন গ্র্যাজুয়েট করব বা রিসার্চে যাব, হায়ার স্টাডিজে যাব, তখন আমরা আইইইএ জার্নাল থেকে স্টাডি করব, নিজেরা জার্নাল লিখে আইইইতে সাবমিট করব, বা বিভিন্ন ওদের আইইইর কনফারেন্স হয়, এগুলোতে আমরা জয়েন করব, পেপার সাবমিট করব। তো এই ধরনের কোম্পানি বা এই ধরনের অর্গানাইজেশনগুলা তারা কি করে, এইটা হচ্ছে মনে করেন কম্পিউটার ইঞ্জিনিয়ারদের একটা অর্গানাইজেশন, একটা ক্লাবের মতো বলতে পারে। এবং সেটা এই ক্লাবের মেম্বার সারা ওয়ার্ল্ডে এসিএম এর অ্যাক্টিভিটি আছে, সারা ওয়ার্ল্ডে আইট্রিপল এর অ্যাক্টিভিটি আছে, তাতে বহু ধরনের প্রোগ্রাম হয়। তাদের ওয়েব মানে অনলাইন যেমন অ্যাক্টিভিটি থাকে, অফলাইন অ্যাক্টিভিটি থাকে। এবং এখানে তারা আইডিয়া শেয়ার করে, নলেজ শেয়ার করে, একজন ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ারের সাথে কমিউনিকেশন করে। তো এই এই ধরনের বড় বড় অর্গানাইজেশনরা কোড অফ এথিক্সও ডেভেলপ করে থাকে, কোড অফ এথিক্সও ডেভেলপ করে থাকে। এক একজনের নিজস্ব নিজস্ব কোড অফ এথিক্স আছে। তো আমরা যদি একটু সার্চ দিই, কথার কথা এসিএম কোড অফ এথিক্স, হ্যাঁ, এটা লিখে যদি আমরা সার্চ দিই, তখন কিন্তু আমরা অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি, এই পার্টিকুলার অর্গানাইজেশনের কোড অফ এথিক্সটা দেখতে পাচ্ছি। তো এখানে কি বা লেখা আছে দেখি, যেমন কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, হ্যাঁ, সমাজের উপকার করো, এন্ড টু হিউম্যান ওয়েলবিং, মানুষের উপকার করো। ঠিক আছে? অ্যাকনলেজিং দ্যাট অল পিপল আর স্টেক হোল্ডার্স ইন কম্পিউটিং। এই যে দেখছেন স্যারদের স্টেক হোল্ডার ওয়ার্ডটা চলে আসছে। হ্যাঁ, যে কম্পিউটারের সাথে আসলে সবাই কানেক্টেড, ঠিক না? সো অল পিপল আর স্টেক হোল্ডার্স। অ্যাভয়েড হার্ম, কারো ক্ষতি করো না। বি অনেস্ট, সৎ থাকো। ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত হও। বি ফেয়ার, কারোর প্রতি ডিসক্রিমিনেশন করো না। হ্যাঁ, টেক অ্যাকশন নট টু ডিসক্রিমিনেট। রেসপেক্ট দ্য ওয়ার্ক, ঠিক আছে? তারপরে ইত্যাদি ইত্যাদি বেশ, রেসপেক্ট প্রাইভেসি। এই এই যে ওয়ার্ডগুলা, অনার কনফিডেন্সিয়ালিটি, এই ওয়ার্ডগুলা কি স্যারদের খুব কঠিন লাগতেছে? হুম, হ্যালো। জি স্যার। না স্যার। হ্যাঁ, এটা তেমন কঠিন কিছু না, সাধারণ কথাই। কিন্তু এই যে জিনিসগুলা রিটেন আকারে আছে, এটা এখন আমার একটা গাইডলাইন অনুসারে আসতে পারবে, ঠিক না? যেমন বলা আছে কি, পারফর্ম ওয়ার্ক অনলি ইন এরিয়াস অফ কম্পিটেন্স, আপনি নিজে যেটা কাজ পারেন অনলি সেটাই করবেন। আপনি, কথার কথা, আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারেন, আপনি অ্যাপসের মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট পারেন না, তাহলে মোবাইল অ্যাপসের কোনো কাজ করতে যায়েন না, কারণ ওটা করতে গেলে আরেকজনের ক্ষতি হবে। তো এই যে কিছু কিছু গাইডলাইন, এই গাইডলাইনগুলা তখন আমাদেরকে প্রফেশনাল লাইফে আমাদের একটা এথিক্যাল গাইডলাইন ইস্যু হিসাবে ইউজ করবে। প্লাস যখন মানুষ জানবে যে আমার এই পার্টিকুলার কোম্পানির একটা কোড অফ ইথিক্স আছে এবং এটা পড়বে, তখন তখন যেমন কথার কথা, তারা যখন পড়বে যে না, কম্পিউটার সায়েন্সের লোকেরা নিজেরা যেটা পারে না সেই ব্যাপারে কাজ করে না, তখনই হবে কি, একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে না, আইটি ইন্ডাস্ট্রির লোকেরা অ্যাটলিস্ট যেটা পারে না সেটা করবে না। হ্যাঁ, তারা অ্যাটলিস্ট ফেয়ার থাকবে, তারা কনফিডেন্সিয়ালি মেনটেন করবে, তারা প্রাইভেসি মেনটেন করবে মানুষের। হ্যাঁ, আমি একটা ইনফরমেশন যদি কাউকে দিই, সে সেটা আহ, এ, সবার সামনে ওপেন করে ফেলবে না, বা সে সিকিউরিটি বা এই রিলেটেড ইস্যুগুলো মাথায় রাখবে। তো এই ধরনের জিনিসগুলাই
হচ্ছে প্রফেশনাল কোড অফ এথিক্স এটার জন্য প্রয়োজন। তাহলে স্যারদের এখানে কোশ্চেন আসবে যেটা, সেটা হচ্ছে প্রফেশনাল কোড অফ এথিক্স বলতে কি বুঝো এবং প্রফেশনাল কোড অফ এথিক্স এর প্রয়োজন কি। বুঝতে পারছি স্যাররা? কোশ্চেন নিয়ে আমরা আরো আলোচনা করব পরে, বাট যেহেতু পড়ার মধ্যে ছিলাম বলে দিলাম। আচ্ছা, এবারে চলে আসি হচ্ছে লাইসেন্স এবং সার্টিফিকেশন। আচ্ছা স্যাররা এবার বলেন তো, ধরেন আমার আমার বাবার একটা গাড়ি আছে, ঠিক আছে? তো আমার বয়স এখন 18 বছর কমপ্লিট হয় নাই, এবং কিন্তু আমার বাবার গাড়ি থাকার কারণে যেটা হচ্ছে যে আমি বেশ ছোটবেলা থেকেই বেশ ভালো গাড়ি চালাই। ঠিক আছে, দেখা যাচ্ছে 10-11 বছর বয়স থেকে আমি রেগুলার গাড়ি চালাচ্ছি, আমার বয়স এখনো 18 ক্রস করে নাই। তো এখন আমি যদি গাড়ি নিয়ে রাস্তায় বের হই আর ট্রাফিক পুলিশ যদি আমাকে আটকায়, বলেন তো তার উনি কি আমাকে শাস্তি দিবে নাকি শাস্তি দিবে না? হুম, একটু জোরে বলতে পারবেন? আমি শুনতে পারিনি। তার গার্ডিয়ান তার গার্ডিয়ানকে শাস্তি দিতে হবে স্যার। না ধরেন আমি আছি, গার্ডিয়ানের কথাটা পরে, মানে আমি ধরেন আমার বয়স 16 বছর এখন, ঠিক আছে, বাট আমি খুব ভালো গাড়ি চালাই, বাট আমাকে হঠাৎ করে ট্রাফিক পুলিশ দাঁড়া করাইছে, গাড়ি দাঁড়া করাইলো এবং তারপরে দেখলো যে আমার কোনো লাইসেন্স টাইসেন্স নেই। তাহলে আমাকে শাস্তির একটা ব্যবস্থা করবে, তাই তো? জি স্যার। হ্যাঁ। জি কিন্তু স্যার। স্যার আমি কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, এবং আমি আগেই বলছি যে আমি খুব ভালো গাড়ি চালাই, আমার প্রায় 5-6 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে। তারপরেও কিন্তু আমার একটা লাইসেন্স লাগে, ঠিক না স্যাররা? কিন্তু জি স্যার এটা স্যার। জি স্যার এটা তো রুলস হ্যাঁ, এর বাইরে। এই যে এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে স্যার, কিছু কিছু প্রফেশন আছে, হ্যাঁ, যেমন ল, যেমন মেডিসিন, ঠিক আছে, যেমন ড্রাইভিং, এই জিনিসগুলো শুধু স্কিল থাকলেই হবে না। আপনাকে একটা সার্টেন লাইসেন্স বা এরকম একটা এমন একটা এক্সাম পাস করতে হবে। যেমন লাইসেন্সের কথাই বলি, বিএমডিসি তারা এমবিবিএস এর লাইসেন্স প্রোভাইড করে। হুম, তারপরে বার কাউন্সিল সেটা অ্যাডভোকেটদের লাইসেন্স, একটা বার কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার দেয়। তো তখন ওদের একটা এক্সাম দেওয়া লাগে না? বিএমডিসির জন্য এমবিবিএস পরীক্ষা দেওয়া লাগে না? তারপরে বার কাউন্সিলের জন্য একটা এক্সাম দেওয়া লাগে না? বাট ধরেন কথার কথা যে আমি একটা ড্রাইভিং লাইসেন্স চাচ্ছি, আমাকে কার কাছে যেতে হবে? কোন অথরিটির কাছে যেতে হবে? হুম, ড্রাইভিং লাইসেন্স কারা দেয় বাংলাদেশে? বিআরটিএ, ভেরি বিআরটিএ গুড, স্যার। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। তো এই যে এই প্রতিষ্ঠানগুলা তারা যেটা করছে যে এক মানে কিছু স্কিলস, হ্যাঁ, একটা কমন কিছু স্কিলস এটা দিয়ে একটা এক্সাম বানিয়েছে, এবং এই এক্সামটায় পাশ না করলে তারা কাউকে লাইসেন্স দিবে না। বুঝতে পারছি স্যাররা? তাদের একটা ফিক্স সিলেবাস আছে যে এইটুকু নলেজ যদি না থাকে তাহলে আমরা তাকে লাইসেন্স দিব না। আমার কথাটা কি বুঝতে পারতেছেন স্যাররা? জি স্যার। হ্যাঁ, তার মানে কি একজন ড্রাইভার সে যদি ট্রাফিক রুলস গুলা না জানে, বা একজন কথার কথা এমবিবিএস ডক্টর সে যদি মেডিসিন এবং সার্জারির বিষয়গুলো না জানে, এবং একটা সার্টেন লেভেল অফ নলেজ যদি সে অর্জন করতে না পারে, তাহলে কিন্তু তাকে লাইসেন্স দেওয়া যাবে না, কারণ এই ধরনের কাজগুলো খুব সেনসিটিভ, মানুষের জীবন নিয়ে মানে খেলার মতো একটা বিষয়। সো এই ধরনের কাজে লাইসেন্সিং মাস্ট। এই ধরনের কাজগুলো আপনার যত স্কিলই থাকুক না কেন, আপনি যত ভালো গাড়ি গাড়ি চালাতে পারেন না কেন, লাইসেন্স ছাড়া আপনি রোডে গাড়ি চালাতে পারবেন না। আচ্ছা, সো লাইসেন্স হচ্ছে রিকোয়ার্ড বাই ল, এটা আইনগতভাবে বাধ্যতামূলক। বুঝতে পারছি? আচ্ছা, এইবারই তাইলে প্রশ্ন চলে আসতেছে যে আমাদের আইটি ওয়ার্কার আমরা যারা আছি, এই যে আমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, কেউ হয়তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যাব, কেউ হয়তো মেশিন লার্নিং ইন্ডাস্ট্রিতে যাব, কেউ হয়তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যাব, আমাদের মাল্টি ফ্যাসেটেড মাল্টিপারপাস আমাদের আইটি ইন্ডাস্ট্রি, বেশ শাখা প্রশাখা ওয়ালা একটা প্রফেশন। আচ্ছা স্যার, আমাদের লাইসেন্স কোথায়? আমাদের কাজও তো গুরুত্বপূর্ণ, ঠিক না? আমরাও যদি কাজে ভুল করি, আমাদেরও তো মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আছে না? মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না? আমরা আমরা যদি আহ, কোনো কথার কথা, আপনি যদি একটা ডাটাবেজে কাজ করতে গিয়ে হিউজ অ্যামাউন্ট অফ রেকর্ড ডিলিট করে ফেলেন, মানুষের ক্ষতি হবে না? হুম, হ্যালো। জি স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে তাহলে আমাদেরও তো একটা লাইসেন্স থাকা দরকার।
এখন কোশ্চেন হচ্ছে যে কেন গভর্নমেন্ট আইটি প্রফেশনালদের লাইসেন্স দিতে পারে না? এটা শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডেই কোনো কোনো জায়গায় আপনি এরকম দেখবেন যে লাইসেন্স নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ, এত নাম্বার লাইসেন্স নং এত, বা লাইসেন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এত নাম্বার লাইসেন্স, এরকম কিন্তু কোথাও আপনি ওয়ার্ল্ডের পাবেন না। ঠিক আছে, এটার রিজনটা কি? আচ্ছা, এটার রিজনটার মধ্যে প্রথমে যেটা বলছে, নো নো ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেড কোর বডি অফ নলেজ। তো এখানে যে টার্মটা আসছে, এই বডি অফ নলেজ, এই তিন শব্দে এক শব্দ, বুঝতে পারছি? তিনটা শব্দ মিলে একটা ফ্রেজ, এটা একটা একটা মিনিং বহন করে। তাহলে বডি অফ নলেজ মানে কি? আউটলাইন্স এগ্রিড আপন সেট অফ স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস দ্যাট অল লাইসেন্স প্রফেশনালস মাস্ট পজেস। আচ্ছা, স্যাররা আমাকে একটু বলতে পারবেন যে আহ, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এক্স্যাক্টলি কতটুকু ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের নলেজ লাগে? একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বা একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য কতটুকু এক্স্যাক্টলি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম জানতে হবে? কয়টা অ্যালগরিদম জানলে আপনি হইতে পারবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবেন? এরকম কি কোনো ফিক্স আছে? না স্যার, না শুধু এরকম একটা কোনো জানলে তো ফিক্স, হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে, দেখেন, ইনফ্যাক্ট আমরা কিন্তু এখন দেখি যে গ্রাজুয়েশন নাই, এসএসসি পাস, এইচএসসি পাস, বাট তারা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ভালো কাজ করতেছে, ফ্রিল্যান্স কাজ করতেছে, অফিসে অফিসিয়াল ওয়ার্ক করতেছে, কিন্তু তার ওরকম কোনো ডিগ্রি টিগ্রি নাই। হ্যাঁ, সে কোনোদিনও কম্পিউটার সায়েন্স পড়ে নাই, আপনাদের মতো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কোর্সও করে নাই, বাট সে কিন্তু ঠিকই 50-60 হাজার টাকা ইনকাম করতেছে। তার মানে হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে এমন কোনো অ্যাকসেপ্টেড, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কোনো স্কিল সেট নাই যেটা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের আছে। বুঝতে পারছি? হুম, জি কথাটা স্যার কি বুঝতে পারছি স্যাররা? জি স্যার ওকে। আচ্ছা, তারপরে ল্যাক অফ ক্ল্যারিটি অন হু শুড ম্যানেজ দ্য কন্টেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ লাইসেন্সিং এক্সামস। তাহলে একটু চিন্তা করে দেখেন, একটু আগে যেমন যেরকম বললাম, যে বিএমডিসি, বার কাউন্সিল বা ইত্যাদি ইত্যাদি, তো আমাদেরও তো এরকম কোনো আইটি ইন্ডাস্ট্রি নাই। আমাদের একটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আছে, হ্যাঁ, সেও মানে সে যে আসলে কোন কোন স্কিলের উপরে এক্সামটা নিবে, আচ্ছা ঠিক আছে, এই কটা স্কিল থাকলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারবে, এই কটা স্কিল থাকলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারবে। প্রথম কথা হচ্ছে ওই স্কিল সেটটারও কোনো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নাই, মানে কোনো সেট নাই। আর সেকেন্ড কথা হচ্ছে যে এক্সাম নিবে এরকম কোনো অর্গানাইজেশনও সেট করে নাই, এরকম কোনো অর্গানাইজেশনও সেট করে নাই। অর্থাৎ ল্যাক অফ ক্ল্যারিটি হু শুড ম্যানেজ দ্য কন্টেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য লাইসেন্সিং এক্সাম। যদি লাইসেন্সিং এক্সাম নিতেও হয়, সেটা কোন অর্গানাইজেশন নিবে? সেটা কি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নিবে, নাকি আমাদের সোনাগা ইউনিভার্সিটি, আমাদের সার্টিফিকেটই এনাফ, হ্যাঁ, লাইসেন্সিং এক্সামের জন্য? এরকমও তো একটা কোশ্চেন থেকে যাচ্ছে। আচ্ছা, তারপরে আসতেছে কি নো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, লাইক এটা ওই একসাথেই আসতেছে, টু অ্যাসেস অ্যান্ড এনশিওর কম্পিটেন্স অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্কার্স। সো অ্যাকচুয়ালি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে আসলেও কম্পিটেন্ট, সে যে আসলেও তার কাজে কোনো ভুল করবে না, এটা 100% গ্যারান্টি দিয়ে কোনো অর্গানাইজেশন সেট করতে পারবে না। আমাদের কাজের নেচারটাই এরকম, যে যেহেতু আমরা অলরেডি জানি যে এখানে প্রোগ্রামিং বা এই রিলেটেড পড়াশোনা, তো এই রিলেটেড পড়াশোনা আপনি ইউটিউব দেখেও শিখতে পারেন, আপনাদের ইউনিভার্সিটিতে ডিগ্রি নিতে হবে এমন কোনো কথা নেই। ঠিক না স্যাররা? কিংবা মনে করেন যে একটা এসএসসি এইচএসসি পাস ছেলেও কিন্তু এই বিষয়ে সেলফ স্টাডি করে অনেক নলেজ অর্জন করতে পারে বর্তমান সময়ে। এখন এখন তাহলে আমি তাকে কিভাবে আটকাবো? হুম? অনেক অনেক আমি বাচ্চাদেরও দেখি যাদের এখনো 16 বছর 17 বছর হয় নাই, অথচ তারা ঠিকই প্রফেশনাল লেভেলে সফটওয়্যার বা ওয়েব ডেভেলপার বা এই ধরনের কাজ করতেছে, অ্যাপস ডেভেলপার, হ্যাঁ, এআর ভিআর, হ্যাঁ, অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি, এই ধরনের প্রোগ্রামিং তারা করে থাকে। সো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের স্কিল সেটটা এরকম ডাইনামিক স্কিল সেট, যে এক একজন যে যতটুকু পারে তার উপরে এক্সপার্টিস নিয়ে কাজ করে। কিন্তু মানে প্রত্যেকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এই মিনিমাম স্কিল সেটগুলো থাকতেই হবে, এরকম কোনো সিলেবাসও নাই, এরকম কোনো এক্সাম সেটারও নাই, যে যে এক্সাম সেট করে আপনাকে লাইসেন্সিং এক্সামের ব্যবস্থা করবে। তো এই জন্য আপনাদের একদম ফার্স্ট ক্লাস একটা কথা বলছিলাম, যে বাই লিগ্যাল ডেফিনেশন আইটি ওয়ার্কারদেরকে প্রফেশনাল হিসাবে কাউন্ট করা হয় না, কারণ প্রফেশনালদের একটা লাইসেন্স থাকে, একটা লাইসেন্সিং এক্সামের মধ্য দিয়ে তারা তাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার পায়। এরকম কোনো জিনিস আইটি ওয়ার্কারদের নাই। আমরা আমাদের এক্সপিরিয়েন্স এবং নলেজ থেকে কাজ করি।
বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের আছে কি? আমাদের আছে হচ্ছে সার্টিফিকেশন। আমাদের হয়তো লাইসেন্স নাই, কিন্তু আমাদের কি আছে? সার্টিফিকেশন। যেমন স্যাররা সিসিএনএ নাম শুনছেন না? সিসিএনএ। জি স্যার। হ্যাঁ, এটার মিনিং কি? এটা কি জিনিসটা বলেন তো? স্যার এটা ট্রিপলি স্টুডেন্টরা বেশিরভাগ করে। না, না, এটা সিএস স্টুডেন্টরা বেশি করে। হ্যাঁ, এক্স্যাক্টলি নেটওয়ার্কিং। হ্যাঁ, এটা একটা নেটওয়ার্ক। বেসিক্যালি সিসিএনএ মানে হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। হ্যাঁ, তা এই যে আপনি একটা কথা বললেন সিসকো সার্টিফাইড, এই সিসকো জিনিসটা কি? এটা কোম্পানি না? বা আমরা এরকম শুনি ওরাকল সার্টিফাইড ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে শুনি আমরা এডব্লিউএস, হ্যাঁ, যে অ্যামাজন সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার বা এডব্লিউএস সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার। এগুলো আমরা অনেক সময় শুনি না স্যাররা? হুম, হ্যালো। জি স্যার। হ্যাঁ, এগুলো আমাদের শুনতে হবে। আমরা যেহেতু সিএসসি স্টুডেন্ট, আমরাই তো এগুলা করব। হ্যাঁ, গ্রাজুয়েশনের কাছাকাছি যখন যাবেন, হ্যাঁ, 6 মাস 1 বছর ট্রেনিং করবেন। আমাদের প্রফেশনাল হইতে হলে তো প্রফেশনাল ট্রেনিং করতে হবে, এবং এই ধরনের সার্টিফিকেট গুলো আমাদেরকে অর্জন করতে হবে। হুম? আমাদের ইউনিভার্সিটির সামনে কিন্তু বেশ অনেকদিন দেখছিলাম আমি সিসিএন এর মনে হয় ফার্স্ট পার্ট কমপ্লিট করার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট এরকম ছিল। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা বলি ভেন্ডর সার্টিফিকেশন। তার মানে বিভিন্ন ভেন্ডর বা কোম্পানি তাদের নিজেদের একটা স্কিল সেটের উপর একটা এক্সাম নেয়, এবং সেই এক্সামের একটা ফি দিতে হয়, আবার একটা সার্টেন টাইম পর্যন্ত এক্সামটার একটা এক্সপায়ার ডেট থাকে আইএলটিএস এর মতো, হয়তো 1 বছর 2 বছর, তারপর আবার রিনিউ করতে হয়। হ্যাঁ, তো এই ধরনের এক্সামগুলো পাস করলে আমরা কিন্তু লাইসেন্স পাই না, বাট আমরা একটা সার্টিফিকেট পাই। আমরা একটা কি সার্টিফিকেট পাই। এই সার্টিফিকেট গুলা আমাদের এক্সপিরিয়েন্স এবং নলেজ অনেক ক্ষেত্রেই সিগনিফাই করে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। আচ্ছা, প্রফেশনাল ম্যাল প্র্যাকটিস বলতে কি বোঝায়? প্রফেশনাল ম্যাল প্র্যাকটিস মানে হচ্ছে, ধরেন আপনি প্রফেশনাল ওয়ার্কে কোনো ভুল করলেন, আর এই ভুল করার জন্য কোনো ক্ষতি হলো, কোনো মানুষের ক্ষতি হলো। তো প্রফেশনাল সেটআপে যদি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে মানুষ, তখন সেই ক্ষেত্রে তার ম্যাল প্র্যাকটিসের মামলা হয়। যেমন কথার কথা, যে একজন ধরেন সার্জন, সে সারা রাত ঘুমায় নাই, সমানে সার্জারি করছে। তো এরকম করতে গিয়ে সে তার এই ঘুমের কারণে হোক বা কোনো কারণেই হোক, একটা রোগী সে মেরে ফেললো, তখন তার নামে একটা মামলা হয় না? হুম। জি স্যার। হ্যাঁ, এই ধরনের মামলাগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাল প্র্যাকটিস লসুট। ঠিক আছে, ম্যাল প্র্যাকটিস লসুট। ম্যাল প্র্যাকটিস মানে কি? ম্যাল প্র্যাকটিস মানে হচ্ছে যে আপনি কোনো কারণে আপনার কাজের প্রতি নেগলিজেন্ট ছিলেন। হ্যাঁ, যেটাকে আমরা বলি অবহেলা। আপনার কাজে অবহেলা ছিল বা আপনার নলেজের অভাব ছিল। কোনো না কোনো কারণে আপনার একটা মানুষের ক্ষতি হয়েছে। সেটা ফিজিক্যাল ড্যামেজ হতে পারে, অর্থনৈতিক ড্যামেজ হতে পারে, ইত্যাদি, ইত্যাদি। তো এখন প্রশ্ন আসতেছে, আমরা যেহেতু আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করি, ধরেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আপনি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো আপনি কোনো একটা কারণে ভুল করে বেশ অনেকগুলা ডাটাবেস থেকে রেকর্ড ডিলিট করে ফেলছেন। তো এখন কি আপনার নামে ম্যাল প্র্যাকটিসের মামলা করা যাবে কিনা? কি মনে হয় স্যারদের? ম্যাল প্র্যাকটিসের মামলা করা যাবে কিনা? স্যাররা কি আমার কথাটা বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, মনে করেন যে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি একটা ভুল কোড লেখার জন্য একজন লোকের 1 কোটি টাকার ক্ষতি হয়ে গেল। এখন সে আপনার নামে মেল প্র্যাকটিস মামলা করতে পারবে কিনা? জি স্যার ম্যাল স্যার। প্র্যাকটিস মামলা কোনটা স্যার? মেল প্র্যাকটিস মানে হচ্ছে নেগলিজেন্স, মানে প্রফেশনাল সেটআপে আপনি যদি অবহেলা করেন বা নলেজের অভাবে কোনো ভুল কাজ করে মানুষের ক্ষতি করেন, তখন যে মামলাটা হয়। জি স্যার, করা যাবে। জি স্যার, করা যাবে তো। এইবার বলি, মজার বিষয় হচ্ছে যেহেতু আইটি ওয়ার্কারদেরকে লাইসেন্সড প্রফেশনাল হিসাবে কাউন্ট করা হয় না, আমাদের নামে মেল প্র্যাকটিসের মামলাও হয় না। বুঝতে বাহ, পারছি? তাহলে স্যার টাকা মারার ইজি উপায়। তাহলে আসলে বিষয়টা এরকম, যে ধরেন আপনি একজন জুনিয়র সফটওয়্যার, যখন আমরা গ্রাজুয়েট করব, আমরা বিভিন্ন জায়গায় ইন্টার্ন বা জুনিয়র হিসাবে জয়েন করব, আমরা যে কোডটা করব, এই কোডটা কিন্তু
ডাইরেক্ট আপনার কোড বেজে অ্যাড হয় না। বুঝতে পারছি? আমাদের কোডটা ফার্স্টে একটা আলাদা গিটহাবে যায় এবং সেখানে একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোডটা রিভিউ করে। এরপরে উনি অ্যাকসেপ্ট করে। বুঝতে পারছেন? এরপরে উনি অ্যাকসেপ্ট করে। অর্থাৎ আইটি ওয়ার্কারদের একটা চেইন অফ কমান্ড আছে যে ডাইরেক্টলি একজন জুনিয়র বা একজন নোভিস বা ইন্টার্ন, মানে যে নতুন করতেছে, যে নতুন মানে সদ্য নতুন কাজে আসতেছে, সে ডাইরেক্টলি কোনো কাজ মানে ইম্পর্টেন্ট কোনো কাজে হাত দিতে পারে না। এই জায়গাগুলো সাধারণত ইন্ডাস্ট্রির সিনিয়র লোকেরা রিভিউয়ের মাধ্যমে তারপরে এটাকে অ্যাপ্রুভ করে থাকে। তো এই ক্ষেত্রে শাস্তিটা আপনার সিনিয়রিটি বেসিসে হবে। ঠিক আছে? আপনি ইন্টার্ন হিসাবে একটা ভুল করলে যে শাস্তি, একটা সিনিয়র লোক ভুল করলে কিন্তু তার চেয়ে বেশি শাস্তি। কিন্তু পার্টিকুলারলি ম্যাল প্র্যাকটিস যে লসুটটা, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বলেন, এদের নামে হয় না। অন্য ধরনের শাস্তি হতে পারে, ধরেন কথার কথা জব চলে যেতে পারে। আপনি হয়তো কোম্পানির কাছে অনেকগুলা বেনিফিটস পাইতেন বা বেতন পাইতেন, আগের এগুলা পাবেন না, বা এই ধরনের বিষয়গুলো থাকবে। বাট ম্যাল প্র্যাকটিসের মামলাটা ওরকম হবে না। কারণটা কি, আইটি ওয়ার্কারদেরকে প্রফেশনাল হিসাবে কাউন্ট করা হয় না। আমাদের তো লাইসেন্সিং এক্সাম নাই। বা যেমন একজন ড্রাইভার যদি ঘুম চোখে গাড়ি চালায় আর তারপর অ্যাক্সিডেন্ট করে, তাহলে কি হবে? মামলা হবে না তার নামে? জি স্যার। হ্যাঁ, মামলা হবে। ওর নামেও ওই ম্যাল প্র্যাকটিসের মামলাটাই হয়। কারণ কিন্তু সে স্যার তো জানে। হ্যাঁ, এবং সে যে জানে বিষয়গুলো, এটা কিভাবে বোঝা গেল? যেহেতু তার লাইসেন্স আছে, সে অবশ্যই এক্সাম দিয়ে পাশ করে আসছে। যদিও বাংলাদেশের কথা আলাদা, বাংলাদেশের সিচুয়েশনটা একটু অন্যরকম। হ্যাঁ, আমরা ধরে স্যার নিচ্ছি যে একটা ওয়ার্ল্ডের একটা স্ট্যান্ডার্ড কোনো কান্ট্রি, তাদের যে প্র্যাকটিস গুলো থাকে। হ্যাঁ স্যার, একটু বলেন। স্যার তাহলে স্যার যদি প্রফেশনাল না হয় তাহলে স্যার সবাই অ্যাড করে দেয় প্রফেশনাল আইটি এক্সপার্ট, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, সেটাই। এখন এটাই হলো কথা, গ্রাফিক্স ডিজাইনের কি কোনো লাইসেন্সিং এক্সাম আছে? হুম। স্যার সাদাত ভালো জানবে। তো আরেকটা বিষয় আছে যে স্যার, প্রফেশনাল ওয়ার্ডটা ইউজ করা স্যার যায়, তাহলে যে আমরা বাট ওই যে আমাদের যে বললাম লিগ্যাল কোনো জায়গায় ইউজ করতে পারবেন না। বুঝতে পারছি? লিগ্যাল, হ্যাঁ, যেমন একজন ডাক্তার, সে কিন্তু তার নামের আগে যখন ডক্টর মানে ডি আর এই বিষয়টা লেখে, এটা কিন্তু সে এমনি এমনি পারবে না। তার অবশ্যই বিএমডিসির একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, তখনই সে কেবলমাত্র এই নাম্বারটা ইউজ করতে পারবে, এই টাইটেলটা ইউজ করতে পারবে। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, তার মানে একটা লিগ্যাল ডেফিনিশনের বিষয় আছে। এমনি জেনারেলি আমি নিজেকে একটা প্রফেশনাল হিসাবে দিতেই পারি, নিজের পরিচয় দিতেই পারি। কিন্তু যখন কাগজে কলমে কিংবা আইনগত কোনো ব্যাপার আসবে, তখন আমরা এই টাইটেল গুলা তখন লিখতে পারি না। বুঝতে পারছি? স্যার আমরা যখন মনে করেন কোন একটা সেন্টার থেকে মনে করেন আমরা যখন একটা কোর্স কমপ্লিট করি, ওনারা তো মনে করেন সার্টিফাইড করে বা আমাদেরকে হ্যাঁ, সার্টিফিকেট। হ্যাঁ, হ্যাঁ, এটাকে কি বলে? ভেন্ডর সার্টিফিকেশন। স্যার কোন একটা কোম্পানি যখন আমার স্কিল সেটের উপরে একটা এক্সাম নেয়, এবং এক্সাম দেওয়ার পর একটা নাম্বার দিতে পারে বা একটা স্কোর দিতে পারে, এবং সার্টিফাই করে যে হ্যাঁ, মাইক্রোসফট সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার, তার মানে আপনি ক্লাউড কম্পিউটিং এই বিষয়গুলো জানেন, এবং এই সার্টিফিকেশনটা মাইক্রোসফট করে দিচ্ছে। কিন্তু এটা কি লাইসেন্সিং? না স্যার, এটা লাইসেন্স না। এটা হ্যাঁ, জাস্ট সার্টিফাই না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে সার্টিফিকেশন। এটা একটু আগে আলোচনা করলাম না স্যারদের? জি স্যার। হ্যাঁ, আবার সার্টিফিকেশনেও স্যার সমস্যা আছে। যেমন আমি এক জায়গায় স্যার দেখছিলাম, আপনারা স্যার আমার একটা, প্রোগ্রামিং হিরোর নাম শুনছেন না? জি স্যার প্রোগ্রামিং হিরো। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট শেখায়। তো জি আমি স্যার। বেশ কয়েকটা জায়গায় দেখছিলাম তারা এরকম এরকম একটা জব ডেসক্রিপশনে লিখছে যে প্রোগ্রামিং হিরো থেকে যারা গ্রাজুয়েট তারা যাতে অ্যাপ্লাই না করে। তাহলে এটা একটা প্রোগ্রামিং সমস্যা এর, না? জি হ্যাঁ, স্যার জি যে স্যার। একটা ইন্ডাস্ট্রির এত বড় একটা লার্নিং একটা এনভায়রনমেন্ট, যে হাজার হাজার স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, হয়তো আপনাদের ভিতরেও থাকতে পারে। তো তাদেরকে ওরা একবারে না করে দিচ্ছে। হ্যাঁ, তার মানে এটাও কিন্তু একটা বিষয় থাকে যে আহ, কারা আমাকে সার্টিফাই করতেছে, তারা কতটুকু এক্সপার্ট, বা তাদের অ্যাকসেপ্টেন্স কতটুকু, বা তারা কি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কিনা, এরকম বিষয়গুলোও কিন্তু থাকতেছে। তাহলে আজকে যতটুকু পড়াইলাম, কোনো কোয়েশ্চেন কনফিউশন স্যারদের? না স্যার। বুঝছেন নাকি এমনিই এমনিই হ্যাঁ স্যার না না স্যার? স্যার বুঝতে পারছি, না স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাটেন্ডেন্সে যাই, কোশ্চেন থাকলে বলতে পারেন।
স্যার একটা কোশ্চেন ছিল যে ক্লাউড কম্পিউটিং মানে আসলে জিনিসটা কি? ক্লাউড কম্পিউটিং আসলে জিনিসটা কি? আচ্ছা ধরেন এই যে ইআরপি, হ্যাঁ, এই যে ইআরপি যে সফটওয়্যারটা, এটা যখন প্রথম ডেভেলপমেন্ট হয় তখন একটা নিজস্ব কম্পিউটারে, আমরা লোকাল হোস্টের নাম শুনছি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এখন এই জিনিসটা যখন আপনি মানুষের কাছে অনলাইন করতে চান, তখন এই জিনিসটা কোনো না কোনো একটা সার্ভারে আপলোড করতে হয়, তাই তো? জি স্যার। হ্যাঁ, এই সার্ভারের ম্যানেজমেন্ট গুলা যারা করে তারাই হচ্ছে ক্লাউড প্র্যাকটিশনার। বুঝতে পারছি? এখন এক একটা অর্গানাইজেশনের সাইজ, তাদের ডাটা হ্যান্ডেলিং, তাদের ডেটা ট্রাফিক, চিন্তা করেন ধরেন আমাদের ইআরপি কয়শো মানুষ ইউজ করে এট এ টাইম, কিন্তু এরকম ফেসবুক বা এরকম একটা কোম্পানি কত বিলিয়ন লোক ইউজ করে এট এ টাইম। হ্যাঁ, তাহলে তাদের রিসোর্স ম্যানেজমেন্ট একটু অন্যভাবে করতে হবে না? জি স্যার। হ্যাঁ, ধরেন আমার এইরকম একটা নর্মাল একটা ওয়েবসাইট, এটার হয়তো কনকারেন্ট সর্বোচ্চ 1000 লোক একসাথে ইউজ করবে, কিন্তু চিন্তা করেন যখন আমাদের এসএসসি বা এইচএসসির রেজাল্ট আমরা দেখতে যাই, একসাথে 8-10 লক্ষ লোক ওই ওয়েবসাইটটা ভিজিট করা ট্রাই করে, তো ওর ম্যানেজমেন্টটা আর আমার ম্যানেজমেন্টটা কি সেম হবে? না স্যার। তখন এই ম্যানেজমেন্টের কাজ করার জন্য কিছু প্রফেশনাল লোক লাগে, এই লোকগুলো হচ্ছে ক্লাউড ইঞ্জিনিয়ার। বুঝতে পারছি? যারা বিভিন্ন ক্লাউড সার্ভিস আপনার অর্গানাইজেশনের জন্য সে ম্যানেজ করে দেয়, সেট আপ করে দেয়। বুঝতে পারছি। বুঝতে পারছি? এখন অনেক ধরনের ক্লাউড টেকনিক আছে, আমি নিজেও যে সবকিছু জানি তা না। ইনফ্যাক্ট আমি তেমন কিছুই জানি না, কারণ আমি তো আর এই বিষয়ে এত ডিপ পড়াশোনা করিনি। তো আপনারা চাইলে, এটাও একটা বেশ ডিমান্ডিং একটা প্রফেশন। স্যাররা ডেভঅপস এর নাম মনে হয় শুনে থাকবেন, ডেভঅপস। হ্যাঁ, ডেভঅপস ডেভঅপসরা ইঞ্জিনিয়ার। কিন্তু ক্লাউডের অনেক কাজ করে থাকে। আচ্ছা, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নেই। জয় মজুমদার, Yes, sir. Sir, present. সুমন্ত মজুমদার, দিলরুবা খাতুন, মালিহা রাসুল। মালিয়া রাসুল ছিল। আচ্ছা, ফাহিম আহমেদ, Yes, sir. কাজী সানিয়াত, Yes, sir. শাহাদাত হোসেন, প্রেজেন্ট স্যার। জামিল হোসেন, প্রেজেন্ট স্যার। তাসনিম হাবিব, প্রেজেন্ট স্যার। মাসুদুর রহমান, Present, sir. রাফি ইসলাম ফারাজি, প্রেজেন্ট স্যার। আবু সাইদ, প্রেজেন্ট স্যার। সুমি খাতুন, রেজওয়ানুল হক রাতুল। স্যার ছিল, কারেন্ট চলে গেছে। আচ্ছা, আর সুমি খাতুন ছিল। হ্যাঁ স্যার। আজহারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মামুন হক, মেহবুব আহমেদ মোনেম, মেহেদি পারভেজ, নাই স্যার। নাজমুল হাসান, Yes, sir. রিয়াদ হাসান, Yes, sir. রিফাত হোসেন, ইয়েস স্যার। অনিক সাহা, Yes, sir. তসলিম ভুইয়া। স্যার ছিল। আচ্ছা, মোহাম্মদ আল শাহরিয়ার, Present, sir. মারুফ হোসেন, স্যার মারুফ হোসেন শুধু এক্সাম টাইম পর্যন্ত ছিল। আচ্ছা, পলাশ মিয়া, Yes, sir. আজমির উদ্দিন, স্যার আজমির আজমির উদ্দিন উদ্দিন। ছিল তো। আচ্ছা আচ্ছা, এস এম সাদমান দীপ্ত। নাই স্যার। স্যার মারুফ হোসেনও ছিল। আচ্ছা, মারুফ হোসেন দিছি, হ্যাঁ। এস এম সাদমান মনে হয় নাই। আর আরেকজন একটা মেয়ে যে বলছিল দিতে, স্যার ওই যে ওটাই মালিয়া রাসুল। আচ্ছা মালিয়া স্যার। রাসুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবার প্রেজেন্ট দেওয়া হয়েছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। বলছি স্যার আজকে তো আমরা অনেকেই মনে হয় এক্সাম দিতে পারি নাই, তো আমাদের জন্য কি কোনো ওয়ে আছে? পরের গুলা দেন, আরো তো নিব, মিড টার্মের পরে একটা নিব। স্যার দুইটাতে কি একটা আজকে সিলেক্ট দিতে করবেন? পারেন নাই কেন, কি হয়েছে? স্যার আমি যে সময় আপনি এক্সাম নিচ্ছেন ওই সময় আমি জানতে পারি, ইভেন আমি অফিসে ছিলাম ওই সময়, এই জন্য আমি আর পরীক্ষা দিতে পারিনি। ও, আমি তো অনেক আগেই আপনাদেরকে কুইজের ব্যাপারে বলে রাখছিলাম যে আজকে কুইজ হবে। স্যার দিলরুবা জি স্যার, খাতুন আমরা তো এই টাইমে স্যার অফিসে থাকি, তার জন্য দেওয়া হয় না।
স্যার সেটা তো বলছি এক্সামগুলো এখন। একটু ক্লাস তো দিয়েছে 6টা থেকে 8টা, এটা তো আমি আমার দিক থেকে আসে নাই, ঠিক না? জি স্যার, আগে ছিল স্যার 7টা থেকে 8টা, এখন স্যার টাইম বাড়া দেওয়াতে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। রুবা খাতুন প্রেজেন্ট, হ্যাঁ দেওয়া আছে। স্যার সামনের আমাদের গুলো দেয় না, কারণ আমি এভারেজ করব, তো এটাতে তো তাহলে জিরো পড়ে যাচ্ছে। জিরো প্লাস এভারেজ করলে কুইজে অনেক কম আসবে। স্যার এটাতে আর মার্ক কত? আচ্ছা, কে জানি সাবমিশন করতে পারেন নাই? স্যার, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আমি শুনতেছি। স্যার আপনি 7টা 5-এ মনে হয় অফ করছেন, আমি 7টা 4-এর দিকে সাবমিট করছি। আচ্ছা, দেখি দেখি নামটা দেখি। এমডি আবু সাইদ সানভি। একটু দেখি। স্যার আমি করতে লাস্টে স্যার করছি স্যার, উপরে স্যার। এমডি আবু সাইদ। এই যে কোথায় স্যার প্রথমটাই ওই যে ছিল প্রথমে। আছে না? জি স্যার এই যে আছে তো, আছে প্রথমটা। তো, জি হ্যাঁ স্যার, আছে জি তো। স্যার। আচ্ছা স্যার। সমস্যা নেই, টার্ন ইন লেট হলেও সমস্যা নেই, যদিও আমি স্ট্রিক্ট রাখছিলাম, বাট সমস্যা নেই। আচ্ছা, জমা দিতে পারেন নাকি? স্যার আমি দিতে পারি নাই। কি নাম ম্যাডামের? সুমি খাতুন। সুমি খাতুন। আসছে তো? স্যার আমিও দিতে পারিনি। এটা না? হুম, সুমি খাতুন। হ্যাঁ স্যার, এটাই এটাই। হ্যাঁ, পাইছি আমি, সমস্যা নেই। আর আর কে পারেন নাই? স্যার আমারটা দেওয়া হয়নি। কি নাম, কি নাম? নামটা নামটা একটু বলবেন? স্যার কাজী সানিয়াত আহমেদ। কাজী সানিয়া। এই তো, কাজী সাহিল করে গেছে। স্যার ওই যে জিমেল ইউজারের নিচে। আচ্ছা, জিমেইল ইউজারের নিচে কাজী জি সাইল। জি স্যার। আর আর একটু কে দেখবেন পারেন? স্যার, মাসরুর রহমান। মাসরুর রহমান। হ্যাঁ, মাসরুরও তো আসছে। এমন করে না। আচ্ছা, যারা দিতে পারেন নাই তারা হোয়াটসঅ্যাপে পাঠায় দেন। এখনই পাঠান, আমি এখন চেক করে ইয়ে দিব। অফিস এখন থেকে বের, এক্সাম দিতে পারি নাই, না ওটা কিছু না। অন্য কেউ, বাসার বাইরে থেকে এক্সাম দিতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, অনিক সাহা। এখনই পাঠায় দেন, আমি এখনই চেক করবো, এরপর আর নিব না। কার কার প্রবলেম জানি বলছেন? হ্যালো, কাজী সাইল নাকি? স্যার নেট অনেক সমস্যা দিচ্ছে স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠান। স্যার আমি হোয়াটসঅ্যাপে দিছি আর কি, নর্মালি ভাবে। হ্যাঁ হ্যাঁ, আপনারটা পাইছি। ওকে। এই জন্য অনলাইনে সমস্যা, অনলাইনে আসলে প্রথম কথা হচ্ছে যে এখন চেক করে দেখবো 90% চ্যাট জিপিটির অ্যান্সার বা জেমিনির অ্যান্সার বা এরকম। তারপরে আরো অন্যান্য কাহিনী তো আছেই। অনলাইনে এটা কোনো কুইজ, আসলে কুইজ হয় না। স্যার মিডের পরেরটা স্যার অফলাইনে নিয়ে। অফলাইনে যে নিব, টাইম মিলে না তো। আর যেমন স্যার আমি যারা থাকি হচ্ছে শুক্রবার 10:30 পর্যন্ত, আপনারা দেখা যাবে ওই সময় অলরেডি ক্লাসে। আর স্যার আমরা যারা এক্সাম দিতে পারি না স্যার, ওই তো মিডের পরেরটা দিয়েন। স্যার টোটাল কি আপাতত আমাদের দুইটা 0। নেবেন? কাউন্ট কাউন্ট কি একটা করবেন নাকি দুইটা করবেন? এভারেজ দুইটাই কাউন্ট করব, এভারেজ করব। তো স্যার তাহলে তো আমরা এখান থেকে যদি 5-6 পেতাম তাহলে তো সেটা মিস হয়ে যেত। এক্সাম দেওয়া তো দরকার ছিল। এটা তো ফার্স্ট ক্লাসেই আমি বলে দিছি সব।
কয়টা এক্সাম নিব, কি নিব, কেমনে নাম্বার দিব, সবই তো বলে দিছি। এই কাজী কাজী সাইল হয়েছে? বা আপনি গুগল ক্লাসরুমে করেন, আমি অন করে দিচ্ছি। স্যার মোটামুটি স্যার ওই টাইমে সবাই অফিসে থাকে তো তাই স্যার হচ্ছে দিতে পারে না। এই যারা করেন নাই তারা সাবমিট করেন এখানে, গুগল ক্লাসরুমে সাবমিট করেন। আমি অ্যাকসেপ্ট অন করে রাখছি, সাবমিশন অন করে রাখছি। গুগল ক্লাসরুমে সাবমিট করেন, টার্ন ইন করেন। এই যে জিমেল ইউজার, এটা কি দেখি তো, স্যার নাম যে নাই, কিছু ইউজার নাই। হচ্ছে স্যার মালিহা রসুল। হ্যাঁ, ইয়া কই, ফাইল কই, ফাইল কোথায়? স্যার কালকে কি আসছিল নাম দেখছিলাম স্যার, ফাইল কি অ্যাটাচ হয়েছে? ফাইল টাইল কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। আর আমি অনেক আগেই বলছিলাম এই ধরনের নামগুলো চেঞ্জ করতে। আমি বুঝবো কিভাবে এটা কে? অ্যাটলিস্ট স্যার আমি মানে দিছি প্রাইভেট প্রোটেক্টর কমেন্টে তো লেখা রাখবেন যে আমার আইডি বা নাম এটা। এই যেমন পলাশ হোসেন, উনি প্রাইভেট কমেন্টে লিখে রাখছে, ওনার নাম দেখেও বোঝা যাচ্ছে, বাট একটু মানে আস্তে আস্তে বড় হচ্ছেন, এই বিষয়গুলো তো মেনটেন করতে হবে, প্রফেশনাল জিনিসগুলো মেনটেন করতে হবে। আপলোড হয়েছে স্যারদের? রেকর্ডটা অফ